Assalamualaikum everyone. I hope you are all having a good day. In our last class, we discussed what communication is. In our last class, we discussed what communication is, then the steps of the communication process, the definition of IMC, and the objective of marketing communication. And lastly, we discussed the difference between the traditional approach to marketing communication and the contemporary IMC approach. Today we will learn about the tools of marketing communication in detail. So here we have the tools of marketing communication. First we have advertising. Advertising is a paid, non-personal form of communication from an identified sponsor that uses mass media to inform, persuade, and remind customers about product, service, or idea in order to influence their buying behavior. যদি আমরা অ্যাডভার্টাইজিং এর ডেফিনিশনটা দেখি, এখানে আমরা তিনটা মেইন বৈশিষ্ট্য পাবো বা ফিচার পাবো। সেটা হচ্ছে পেইড, নন পার্সোনাল, আইডেন্টিফাইড স্পন্সর। এখানে স্যার আপনি কি বলতে পারবেন যেখানে পেইড, নন পার্সোনাল, তারপর আইডেন্টিফাইড স্পন্সর হিসেবে কি বোঝানো হচ্ছে? আপনাদের কোনো আইডিয়া আছে? যেগুলোতে প্রিমিয়াম ওইগুলোতে পেইড পে করা লাগে অ্যাডভার্টাইজিং। না, এখানে আমি বুঝিয়ে বলছি। এখানে পেইড মানে হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং এর মেইন ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এখানে পেইড মানে হচ্ছে যেই কোম্পানি অ্যাড দিতে চায়, ধর টিভিতে অ্যাড দিবে বা নিউজ পেপারে অ্যাড দিবে বা হচ্ছে রেডিওতে অ্যাড দিবে, ঠিক আছে, সেইটা অবশ্যই তার পেমেন্ট করতে হয় সেই অ্যাডটা দেওয়ার জন্য, ঠিক আছে। এটা কখনোই ফ্রি হয় না অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আসে হচ্ছে নন পার্সোনাল। এখানে এই যে অ্যাডটা দেওয়া হচ্ছে, এটা কোনো একটা ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া হয় না, মানে একজন ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া হয় না, এটা দেওয়া হয় ম্যাস অডিয়েন্সের উদ্দেশ্যে। মানে ধরেন সারা দেশে যত অডিয়েন্স আছে, ঠিক আছে, মানে মানুষ আছে, তাদের কাস্টমার আছে যত, সবার উদ্দেশ্যে এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। তারপর হচ্ছে আইডেন্টিফাইড স্পন্সর। এখানে আইডেন্টিফাইড স্পন্সর মানে হচ্ছে ধরেন যে কোম্পানিটা অ্যাড দিচ্ছে তার নামটা আপনি অবশ্যই অ্যাডের মাধ্যমে জানতে পারবেন। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরেন পেপসি বা কোকা-কোলা, ওরা যখন অ্যাড দেয়, ধরেন টিভিতে যদি অ্যাড দেয়, তাহলে অবশ্যই যেই চ্যানেলের মাধ্যমে অ্যাড দিচ্ছে তাদের পে করতে হবে। তারপর হচ্ছে যে অ্যাডটা তারা প্রচার করছে টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, সেটা কি একজন ব্যক্তি দেখে নাকি অনেক মানুষ দেখে? অনেক মানুষ দেখে। তাহলে ম্যাস অডিয়েন্সের উদ্দেশ্যে, মানে অনেক মানুষের উদ্দেশ্যে একটা দেওয়া হয়। তারপরে আসে হচ্ছে আইডেন্টিফাইড স্পন্সর। এই কোকা-কোলার অ্যাড দেখে কি আপনি জানতে পারেন না যে এটা কোকা-কোলারই অ্যাড? নামটা থাকে না কোকা-কোলার, বা পেপসির নামটা থাকে না অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, হয় লাস্টে বড় করে কোকা-কোলা লেখা ওঠে বা সাইডে গোল করে কোকা-কোলা লেখা থাকে। মানে যেই কোম্পানিটা অ্যাড দিচ্ছে তাকে অবশ্যই আপনি অ্যাড দেখে চিনতে পারবেন, তার নামটা জানতে পারবেন। তারপরে যদি আমরা আসি স্যার, এখানে আছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং কিন্তু এক ধরনের হয় না।
এখানে যদি আমি প্রথমটা দেখি, এটা হচ্ছে প্রথম তিনটা হচ্ছে কনজিউমারের উদ্দেশ্যে দেওয়া হয়, মানে কাস্টমারের উদ্দেশ্যে ধরেন, আর বাকি তিনটা হচ্ছে অর্গানাইজেশনের উদ্দেশ্যে, মানে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। স্যার আপনি কি দেখতে অসুবিধা হচ্ছে? না। যদি প্রথমে আসি ন্যাশনাল অ্যাডভার্টাইজিং, এই ন্যাশনাল অ্যাডভার্টাইজিং মানে কি? National advertising is done by large companies to promote their brand or product across the whole country. মানে ন্যাশনাল অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে একটু আগে বললাম না, ধরেন কোকাকোলা সারা দেশের মানুষের উদ্দেশ্যে অ্যাড দেয়, হ্যাঁ, সেটা অনেক কোম্পানি বা অনেক অর্গানাইজেশন কি করে, আবার কিছু এরিয়া ভিত্তিক অ্যাডও কিন্তু দেয়। ধরেন ঢাকাতে সম্প্রচার করছে, ঠিক আছে, এরকমও হয়, তাহলে সেটা কিন্তু আর ন্যাশনাল অ্যাডভার্টাইজিং হবে না। এখানে ন্যাশনাল অ্যাডভার্টাইজিং মানেই হচ্ছে পুরো দেশে এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। যেমন গ্রামীণ ফোন টিভিতে একটা অ্যাড দিচ্ছে বা পত্রিকায় একটা অ্যাড দিচ্ছে। প্রথম আলো সারা দেশে থাকে না, সারা দেশে ওদের মানে সাবস্ক্রিপশন দেয় না মানুষ ওদের পত্রিকা পড়ে কিনে। তাহলে যদি এখানে কোকাকোলা বা গ্রামীণ ফোন যদি ওদের ওই নিউজ পেপারের মধ্যে একটা অ্যাড দেয়, সেটা হবে হচ্ছে ন্যাশনাল অ্যাডভার্টাইজিং। তারপরে যদি আমরা দেখি, তারপরে আছে হচ্ছে রিটেইল বা লোকাল অ্যাডভার্টাইজিং। এটা বলেন তো স্যার, ওইটার সাথে উপরেরটার সাথে এটা ভাবেন, তুলনা করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা শুধু এরিয়া ভিত্তিক, একটা এরিয়ার জন্য, হ্যাঁ, স্পেসিফিক ভাবে। এই রিটেইল বা লোকাল অ্যাডভার্টাইজিং মানে হলো কোনো দোকান বা লোকাল বিজনেস, এগুলো শুধু মানে নিজের এলাকার কাস্টমারদের জন্য দেওয়া হয় একটা। মানে ধরেন যদি আমি বলি যে রামপুরা বা খিলগাঁও, হ্যাঁ, বা ধানমন্ডি, এই এরিয়াতে যারা লোকাল কাস্টমার আছে, মানে ওই এরিয়াতে বসবাস করে, তাদের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হলো। যদি আমি ধানমন্ডির কথা বলি, যে অ্যাপেক্সের শোরুম আছে ধানমন্ডিতে, এখন অ্যাপেক্স নিউজ পেপার একটা অ্যাড দিল যে ফ্ল্যাট 20% অফ দিস উইকেন্ড অনলি অ্যাট ধানমন্ডি আউটলেট। মানে হচ্ছে পত্রিকায় নিউজ দিচ্ছে ঠিকই, কিন্তু সে বলে দিচ্ছে এটা শুধু ধানমন্ডি আউটলেটের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এইটা ধরেন অ্যাপেক্সের শোরুম রামপুরাতেও আছে, খিলগাঁয়েও আছে, কিন্তু এই ডিসকাউন্ট সেখানে দেওয়া হবে না, শুধু দেওয়া হবে ধানমন্ডির কাস্টমারদের জন্য। তারপরে আসি স্যার প্রাইমারি ভার্সেস সিলেক্টিভ ডিমান্ড অ্যাডভার্টাইজিং। এখানে প্রাইমারি ডিমান্ড অ্যাডভার্টাইজিং কি জানেন? প্রাইমারি ডিমান্ড অ্যাডভার্টাইজিং aims to create demand for a whole product category, not for a specific brand. এখন যদি আপনাকে বুঝিয়ে বলি, ধরেন সব অ্যাডভার্টাইজমেন্ট, বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্টে যদি আমরা চিন্তা করি, একটা নির্দিষ্ট প্রোডাক্ট যেটা কিনা একটা নির্দিষ্ট কোম্পানির সেইভাবে দেওয়া হয়। যেমন ড্রিঙ্কসের কথা যদি চিন্তা করি, কোকাকোলা দেয় তাদের নাম নিয়ে, পেপসি দেয় তাদের নাম দিয়ে, ড্রিঙ্কও প্রাণের যে একটা ড্রিঙ্ক আছে সেটাতেও প্রাণের নামটা থাকে। কিন্তু এখন যদি অ্যাড দেওয়া হয় ড্রিঙ্ক মোর মিল্ক ফর বেটার হেলথ, এখানে কোনো কোম্পানির নাম বলেছি আমি বলেছি যে বেশি পরিমাণে মিল্ক তোমরা খাও যাতে স্বাস্থ্য ভালো থাকে। ড্রিঙ্ক মোর মিল্ক ফর বেটার হেলথ, কোনো কোম্পানির নাম আসতেছে? কোনো কোম্পানির নাম আসতেছে না। এটা হচ্ছে প্রাইমারি ডিমান্ড অ্যাডভার্টাইজিং, মানে শুধু একটা নির্দিষ্ট পণ্যের ডিমান্ড বাড়ানোর জন্য। এখন এইটা যদি আমি অ্যাড দিই, তাহলে আড়ংয়ের যেই মিল্ক আছে সেটার জন্য মানুষ আগ্রহী হতে পারে, আবার মিল্ক ভিটার যে মিল্ক আছে সেটার জন্য মানুষ আগ্রহী হতে পারে, যার যেটা ইচ্ছা। কিন্তু মিল্ক যে কিনতে হবে আর খেতে হবে এটা মানুষের মাথায় ঢুকে যাবে, কিন্তু কোন কোম্পানিটা সেটা নির্দিষ্ট করা নেই। স্যার বুঝতেছেন? হ্যাঁ। এখন যদি বলি সিলেক্টিভ ডিমান্ড অ্যাডভার্টাইজিং, স্যার আগেরটার সাথে কম্পেয়ার করেন তো, তাহলে বুঝতে পারবেন। আগেরটা যেটা বললাম সেটা অনেকটা বিপরীত বলা যায়, বলেন তো এটা কি? সিলেক্টিভ হচ্ছে যেটা নির্দিষ্টটা, মানে পেপসির জন্য পেপসি বিজ্ঞাপন। হ্যাঁ, একটু আগে বললাম না, একটু আগে যে বললাম যে ড্রিঙ্ক মিল্ক ফর বেটার হেলথ, সেখানে কোনো কোম্পানির নাম ছিল না। এখন যে আমি একটা দিব, এখানে কোম্পানির নাম থাকবে। কিভাবে থাকবে? ধরেন পিওর অ্যান্ড ফ্রেশ মিল্ক ফ্রম আড়ং ডেইরি, এখানে একটা নাম বলে দিচ্ছি না, আড়ং ডেইরির মিল্কের কথা আমি বলতেছি, একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছি না কোন কোম্পানির কোন প্রোডাক্ট। এটা হচ্ছে সিলেক্টিভ ডিমান্ড অ্যাডভার্টাইজিং।
এই তিনটা ন্যাশনাল, রিটেল অ্যান্ড প্রাইমারি ভার্সেস সিলেক্টিভ ডিমান্ড অ্যাডভার্টাইজিং হচ্ছে কনজিউমারের উদ্দেশ্যে দেওয়া হয়, মানে আমাদের মতো সাধারণ মানুষের উদ্দেশ্যে এই অ্যাডগুলো দেওয়া হয়। কিন্তু নিচে যদি আমরা স্যার দেখি, এখানে হচ্ছে অর্গানাইজেশনের উদ্দেশ্যে দেওয়া হয়। B2B অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিজনেস টু বিজনেস অ্যাডভার্টাইজিং। এখন যদি ধরেন এখানে মেইন ক্যারেক্টারিস্টিক্স কি এই অ্যাডভার্টাইজমেন্টের, এটা কোনো জেনারেল পাবলিকের উদ্দেশ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে না, এটা একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দেওয়া হবে। ধরেন বসুন্ধরা পেপার মিলস, ওরা একটা কোম্পানি, ওরা যদি এরকম অ্যাড দেয়, উই সাপ্লাই হাই কোয়ালিটি পেপার ফর প্রিন্টিং কোম্পানিজ, মানে ওরা একটা কোম্পানি, বসুন্ধরা হচ্ছে পেপার মিল হচ্ছে একটা কোম্পানি, ওরা কি করছে প্রিন্টিং কোম্পানির উদ্দেশ্যে অ্যাড দিচ্ছে। প্রিন্টিং কোম্পানি কি আমাদের মতো সাধারণ মানুষ? ওরা আরেকটা কোম্পানি না স্যার, ওরা তো আরেকটা কোম্পানি। তাহলে এখানে একটা কোম্পানি আরেকটা কোম্পানির উদ্দেশ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, তাহলে এটা হলো B2B অ্যাডভার্টাইজিং। তারপরে যদি আসি, এখানে আমাদের আছে প্রফেশনাল অ্যাডভার্টাইজিং। এটা একটু আপনারা গেস করে বলেন তো এখানে হচ্ছে কোন অ্যাডভার্টাইজমেন্টের কথা বলা হয়েছে বা কাদের উদ্দেশ্যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়? প্রফেশনাল অ্যাডভার্টাইজিং একটু ধারণা করেন। কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য। সেটা তো অবশ্যই, কিন্তু এটা দেওয়া হয় প্রফেশনালদের উদ্দেশ্যে। এখন প্রফেশনাল কারা স্যার? প্রফেশনাল হয়ে ধরেন ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, এরা হচ্ছে এক একটা প্রফেশনাল গ্রুপ, ঠিক আছে? মানে প্রফেশনাল মানে কি, সে একটা নির্দিষ্ট কাজ করে, ঠিক আছে? এখানে যদি আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা মেডিসিন কোম্পানি অ্যাড দিচ্ছে, সেখানে অ্যাডে বলা হচ্ছে রেকমেন্ডেড বাই ডক্টরস ফর কুইক রিলিফ, মানে ডক্টরদের দ্বারা এটা রেকমেন্ড করা হয়েছে কুইক রিলিফের জন্য। এইটা আমি কাদের টার্গেট করছি? ডক্টরদের। হয় ডক্টররা এটা তার পেশেন্টদের প্রেসক্রাইব করবে, ডক্টরদের প্রেসক্রিপশনে লিখবে যে আপনারা এটা হচ্ছে ব্যবহার করবেন, তাহলে কুইক ধরেন রিলিফ পাবেন মাথা ব্যথা থেকে, বা নোজ ব্লক হয়ে যায়, নাক ব্লক হয়ে যায়, মানে সর্দি লাগলে একটা ড্রপের ধরেন অ্যাড দিল। আমাদের দেশের যে ইন্ডিয়ায় হচ্ছে এই ধরনের অ্যাড বেশি দেওয়া হয়, মানে এই মেডিসিন রিলেটেড প্রোডাক্টের। দেখবেন যে ওরা নাক বন্ধ হয়ে গেলে কোন ড্রপ দিতে হবে বা স্প্রে দিতে হবে, ওদের এই ধরনের প্রোডাক্ট আছে, এবং সেখানে বলা হয় রেকমেন্ডেড বাই ডক্টরস, মানে ডক্টররাও এটা রেকমেন্ড করে। এটা কেন বলে জানেন? এটা অ্যাড দেখায়, এর জন্য বোঝায় যে এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, ডক্টররাও এটা রেকমেন্ড করবে। এটা দেখানোর মাধ্যমে তারা টার্গেট করে ডক্টররা যেন তাদের প্রেসক্রিপশনে এটা লিখে, বা ডক্টররা নিজেরাও চাইলে ইউজ করতে পারে, এমন উদ্দেশ্যে, ঠিক আছে? এখন ধরেন আমি টিভিতে দেখছি, ওইটা আমার উদ্দেশ্যে দেওয়া হয়নি, কিন্তু যখন বলতেছে যে ডক্টরদের উদ্দেশ্যে, ওইটা আরো বেশি ইফেক্টিভ। কেন জানেন স্যার? আমি যদি দেখি যে আমার ডক্টর আমাকে রেকমেন্ড করতেছে যে এই ড্রপটা ইউজ করবেন, আমি বেশি বিশ্বাস করবো না? নিজে মানে ফার্মেসিতে যে ওষুধ কেনার চেয়ে ডক্টর যখন বলবে এটা ভালো, এটা কিনবেন, তখন আমি বেশি বিশ্বাস করবো মেডিসিনটা। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই ডক্টরদের উদ্দেশ্যে অ্যাড দেওয়াকে ধরেন বলে যে প্রফেশনাল অ্যাডভার্টাইজিং। যদি আবার কোনো একটা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে দেয়, সেটাও প্রফেশনাল অ্যাডভার্টাইজিং। তারপর আছে আমাদের ট্রেড অ্যাডভার্টাইজিং। এটা সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে স্যার? এটা সম্পর্কে মনে ধারণা একটু কমই থাকার কথা, দেখে মনে অতটা বুঝতে পারছেন না। না স্যার, এটা হচ্ছে এই যে দেখেন বলছি না, অ্যারো দিয়ে দেখেন নিচে লেখা হচ্ছে অর্গানাইজেশনস, মানে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই একটা দেওয়া হচ্ছে। এখানে উদাহরণ দিয়ে যদি বলি, ইউনিলিভার অ্যাড দিচ্ছে রিটেল শপ এর জন্য, যেমন সানসিল্ক সেল সানসিল্ক অ্যান্ড গেট 5% বোনাস মার্জিন। মানে ধরেন আমি যে দোকানে সানসিল্কের শ্যাম্পু বিক্রি করে না, এখন তাদের যদি বলা হয় যে আপনি যদি সানসিল্কের প্রোডাক্ট হচ্ছে 100টা বিক্রি করেন, তাহলে আপনাকে 5% বোনাস মার্জিন দেওয়া হবে, মানে 5% এক্সট্রা টাকা দেওয়া হবে তাকে। এটা তাকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বলা মানেই হচ্ছে ট্রেড অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? এটা জেনারেল পাবলিকের উদ্দেশ্যে না। এই ডিসকাউন্ট কিন্তু আপনি পাবেন না, এটা ওই দোকানদার পাবে, রিটেইলার, মানে যে রিটেল সেল করতেছে বা হোলসেলার যে, সে পাবে।
আমরা পাবো না এই 5% বোনাস মার্জিন, এটা তারা তাদের দোকানে রাখতেছে প্রোডাক্টটা এবং বিক্রি করতেছে, তারা পাবে। হ্যাঁ show details. তারপরে স্যার আমাদের আরেকটা মার্কেটিং টুল হচ্ছে ডিরেক্ট মার্কেটিং। এইটা সম্পর্কে আমার মনে হয় আপনাদের ধারণা থাকার কথা, কারণ আজকাল যুগে ডিরেক্ট মার্কেটিংই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আপনাদের বুঝিয়ে বলছি, direct marketing is a type of marketing communication where a company contacts customers directly and personally to promote products or services and get an immediate response. বলেন তো মানে ডিরেক্ট মার্কেটিং এর দুই একটা উদাহরণ দিতে পারবেন? এটা কিন্তু সহজ স্যার, এইটা তো বর্তমান যুগে একদম মানে অ্যাভেলেবেল সব জায়গায়। সব না বলতে পারেন, যে কোনো একটা ধরন বলতে পারলেও হবে। স্যার এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে ডিরেক্ট মার্কেটিং হয় না? আপনি সরাসরি একটা মেসেজ করলো বা মেসেঞ্জারে আপনি একটা অ্যাড দেখতে পেলেন এবং বা সেখানে আপনাকে বলা হলো যে আপনি টেক্সট করেছেন বা দেখেছেন, ডিরেক্ট আপনাকে জিজ্ঞেস করা হলো বা প্রোডাক্ট সম্পর্কে জানানো হলো, আপনি ডিটেলস বলছি। দেখেন ডিরেক্ট মার্কেটিং কি করে, ডিরেক্ট মার্কেটিং হেল্পস আ কোম্পানি টু রিচ টার্গেট কাস্টমার পার্সোনালি, ক্রিয়েট কুইক সেলস অর রেসপন্সেস, build customer relationships and measure response easily, such as through clicks, calls and replies. ডিজিটাল মার্কেটিং এর মধ্যে স্যার ডিজিটাল মার্কেটিং বলা যায়, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ডিরেক্ট মার্কেটিংটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। সব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে সবগুলো করা এমন না, আপনাকে একটা একটা করে বলি তাহলেই বুঝতে পারবেন। ডিরেক্ট মার্কেটিং এর মধ্যে কোনো মিডলম্যান থাকে না, বুঝেছেন? জি, মানে কোম্পানি সরাসরি কাস্টমারকে, হ্যাঁ কোম্পানি সরাসরি কাস্টমারকে মেসেজ করতে পারবে, কল করতে পারবে, ঠিক আছে, ইমেল করতে পারবে। এই যে একটু আগে যে বললাম যে ধরেন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিলে এখানে যারা চ্যানেলটা চালাচ্ছে তারা হচ্ছে ইন্টারমিডিয়ারি বা মিডলম্যান। ওটা তো ওটার মাধ্যমে কি সরাসরি কোম্পানি আমার সাথে যোগাযোগ করতে পারছে? আমি ওনাদের প্রোডাক্ট সম্পর্কে জানলাম কি জানলাম না এটা বুঝতে পারছে? ওরকম ডিরেক্ট কিন্তু বুঝতে পারছে না। কিন্তু যদি আমরা যে ডিরেক্ট মার্কেটিং ব্যবহার করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কাস্টমার আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে, আবার আমার সাথে রিপ্লাই দিচ্ছে আমাকে, তাহলে একদম ডিরেক্ট যোগাযোগ হচ্ছে না। এখন ডিজিটাল মার্কেটিং সাথে কেন একটু পার্থক্য সেটা বলি। একদম শুরুর পয়েন্টটা দেখেন, এটার সাথে একটু পার্থক্য, ডিরেক্ট মেইল মার্কেটিং। এই ডিরেক্ট মেইল মার্কেটিং হচ্ছে সেন্ডিং প্রমোশনাল লেটার্স, brochures or flyers directly to customers by mail। এখানে বাই মেইল মানে হচ্ছে পোস্টাল মেইল আছে না স্যার, চিঠির মতো, ঠিক আছে? চিঠি কি আমরা ডিজিটালি পাঠাই? চিঠি আমরা পোস্টালের মাধ্যমে পাঠাই না, পোস্ট অফিস থেকে। ধরেন এরকম ম্যানুয়ালি পাঠানো হয়। এখন হয়তো এটা ইউজ অতটা নেই, কিন্তু এটাও একটা ডিরেক্ট মার্কেটিং। ধরেন একটা কোম্পানি, মানে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ধরেন অ্যাপেক্সের কথাই ধরেন, অ্যাপেক্স তাদের রেগুলার কাস্টমারদের কাছে মেইল পাঠায়, মানে যে পোস্টাল মেইল, মানে পোস্ট অফিসের মাধ্যমে। মানে এটা কিন্তু অ্যাপেক্স এখন করে না, মানে বোঝানোর উদ্দেশ্যে বলছি। তারা মেইল পাঠালো যে উইন্টার কালেকশন নাও অ্যাভেলেবল, ভিজিট ইওর নিয়ারেস্ট স্টোর, ঠিক আছে? এটা হচ্ছে পোস্টালের মাধ্যমে পাঠালো, এটাও ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মেইল মার্কেটিং। আর দেখেন 3 নাম্বার আছে ইমেইল মার্কেটিং। এই যে এইখানে হচ্ছে পার্থক্যটা, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আর পোস্টালের মাধ্যমে পাঠানো হয় না, মানে পোস্ট অফিসের মাধ্যমে কাগজটা ম্যানুয়ালি পাঠানো হয় না, এখানে ইমেইল করা হয়। ওই সেম একই জিনিস ইমেইল করা হবে। ধরেন যে ইমেইলে বলা হলো এক্সক্লুসিভ 11/11 ডিলস আপ টু 60% অফার, হ্যাঁ, বা আপ টু 60% অফ। এটা ধরেন দারাজের কাছ থেকে আপনার কাছে এই ইমেলটা আসলো, ঠিক আছে, অনলাইনে আসলো, আপনার এই যে জিমেইল অ্যাকাউন্ট থাকে না, ইয়াহু থাকে, এখানে মেইলটা জমা হলো।
তাহলে এইটা হচ্ছে ডিজিটালি আসবে অনলাইনে, আর ওই শুরুর 1 নম্বরটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। এইটাই জাস্ট পার্থক্য, দুইটাই কিন্তু ডিরেক্ট মার্কেটিং, সরাসরি কাস্টমারের কাছে আমি পৌঁছে দিচ্ছি। ট্র্যাডিশনাল একটা ডিজিটাল। হ্যাঁ, এটার সাথে ইমেল মার্কেটিং এর সাথে অনেকটাই মিল হচ্ছে ধরেন ক্যাটালগ মার্কেটিং। এখানে ক্যাটালগ মার্কেটিং কেন আরেকটা অপশন রেখেছি, জাস্ট ক্যাটালগ জিনিসটা কি এইটা বোঝানোর জন্য। অনেক সময় দেখি স্টুডেন্টরা কনফিউজ হয় ক্যাটালগ মার্কেটিং কি। আপনারা কি জানেন ক্যাটালগ মার্কেটিং কি? ক্যাটালগ মার্কেটিং অনেকটা ওই ইমেল মার্কেটিং এর মতোই। এখানে কি করা হয়, এখানে কোম্পানি তার প্রোডাক্ট লিস্ট, দাম, ছবি, এই সব কিছু একটা ক্যাটালগ বানাবে, সবকিছু দিয়ে সেইটা কাস্টমার কাছে পাঠাবে, যাতে কাস্টমার সেটা দেখে অর্ডার করতে পারে। ধর ইমেলের মাধ্যমেই পাঠালো, প্রোডাক্টের লিস্ট দিল, প্রোডাক্টের দাম দিল, প্রোডাক্টের ছবি দিল, ওই ইমেল মার্কেটিং এর একটা ধরন বলা যায়, ঠিক আছে। তারপরে আমাদের আছে টেলিমার্কেটিং। এইটা তো সব বলতে পারবেন নাকি বলেন তো? টেলিমার্কেটিং শুনে, নামটা শুনে কি মাথায় আসছে? মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ভয় পান কেন? একটা অ্যান্সার দিয়ে ফেলবেন। এখানে তো টিচার আছে, যদি ঠিক হয় তাহলে হবে, না হলে টিচার বলে দিবে। টেলিমার্কেটিং হচ্ছে contacting customers directly over the phone to promote products or services। মানে ডিরেক্টলি ফোনে কল আসে না মাঝে মাঝে আমাদের, বলে না চাল ডাল থেকে কল করেছি। হ্যাঁ, আপনাদের এসেছে কখনো কারো? আমার কল এসেছে। ওদের স্ট্র্যাটেজিতে একটু ভুল আছে। ধরেন ওরা এটা বুঝে না বা কাস্টমার, হ্যাঁ ধরেন আমি তো আমার বাসায় আমি এগুলো কিছু চাল ডাল কিনি না, কিনে আমার মা বা আমার ভাই এরা। তো ওদের উচিত কি কোন বয়সের মানুষকে কল দিচ্ছে, বা কাস্টমার ডেটা তো ওদের কাছে থাকে, সেই অনুযায়ী কল করবে না। ধুমধাম আমাকে কল দিলে কি আমি তো বিরক্ত হই, কারণ এগুলো আমার লাগবেই না, আমি কখনো এগুলো পারচেজই করি না। ওদের উচিত এইভাবে ধরে কাস্টমার ডেটা রেখে এইভাবে কল করা, যাতে তারা এমন কাস্টমারকে কল করবে যাদের এটা লাগবে বা যারা এগুলো পারচেজ করে। এই কলটা যদি আমার ভাইয়ের কাছে আসতো তাহলে ঠিক ছিল, যে চাল ডাল থেকে কল দিয়ে বলছে যে আমাদের এরকম এরকম অফার আছে, ডিসকাউন্ট আছে, আপনার কি লাগবে কিনা। হ্যাঁ, এটা তো ধরেন বললাম একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট সেলিং কোম্পানির কথা, চাল ডাল ওরা প্রোডাক্ট সেল করে না, ডিম, চাল, ডাল এগুলা। এখন যদি বলি একটা সার্ভিসের কথা, হ্যাঁ এই যে স্যার এটা হচ্ছে সার্ভিস, এটা তো কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা সার্ভিস। বা ব্যাংক থেকে আমাদের কল দেয় অনেক সময়, আমার এই লেভেল ব্যাংকেরটা একটু সফিস্টিকেটেড, ওরা আবার সবাইকে কল দেয় না। ওরা ধরেন যে ওরা কাস্টমার ডেটা সংগ্রহ করে, ধরেন এই যে টিচারদের কল দিতে পারে বা ডক্টরদের কল দিতে পারে। কল দিয়ে কি বলতে পারে জানেন স্যার, যে স্যার আমাদের নিউ ক্রেডিট কার্ড অফার আছে, নিউ ক্রেডিট কার্ড অফার আছে, আপনারা কি মানে অফারটা এক্সপ্লেইন করবে ফোনে কলের মাধ্যমে, যে এটা নিলে আপনি এই সুবিধা পাবেন, এই আপনি অ্যাডভান্টেজ এইটা আছে, আপনি কি নিতে চান। মানে ওরা ইনফরমেশনটা দেওয়ার মাধ্যমে চাইবে যেন ওই ব্যক্তিটা ওদের এই সার্ভিসটা নেয়, যেন ক্রেডিট কার্ডটা নেয়। হ্যাঁ, এই ব্যাংকের কল কিন্তু সবার কাছে যায় না স্যার, ওরাও একটু মানে সফিস্টিকেটেড, ওরা বুঝে যে কাকে কলটা দেওয়া উচিত। হ্যাঁ, কল নর্মালি দেয়, বা হচ্ছে ধরেন অফিসে, সেটা আবার আলাদা পার্সোনাল সেলিং। যখন অফিসে এসে অনেকে দেখবেন ইন্স্যুরেন্সের ইয়ার জন্য আসে, যে স্যার আমাদের এখানে একটা ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট, ওটা আলাদা একটা আছে, পার্সোনাল সেলিং নামে একটা হচ্ছে টুল আছে, সেখানে আমরা ডিসকাস করবো ডিটেলসে। তারপরে যদি আমরা দেখি স্যার যে SMS আর টেক্সট মার্কেটিং, এই যে বললেন না যে স্যার মোবাইলে মেসেজ আসে, সেটাই কিন্তু টেক্সট মার্কেটিং। সেন্ডিং শর্ট প্রমোশনাল টেক্সট মেসেজেস টু কাস্টমার্স মোবাইল ফোনস। ওই যে বললেন ব্যাংক থেকে মেসেজ আসে অফারের, ওটা হচ্ছে SMS মার্কেটিং। আর যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিরেক্ট মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি ডিরেক্ট মার্কেটিং হয় না স্যার? অবশ্যই হয়। ফেসবুকে বিভিন্ন কোম্পানি থেকে আমাদের মেসেজ করা হয় না, অনেক সময় ভুলে একটা টাচ লাগলেও দেখা যায় একটা অটো রিপ্লাই চলে আসে, এবং দেন কিন্তু আমাদের সাথে অনেক সময় কমিউনিকেশন হয়। বা মেসেঞ্জারে ওই আমরা স্টোরির মধ্যে দেখি না একটা মেসেজ চলে আসে, স্টোরির মধ্যে বিভিন্ন কোম্পানির ওদের অ্যাড চলে আসে, হ্যাঁ স্পন্সর্ড অ্যাড আসে। তখন দেখা গেছে ওরা, আমরা যদি একটা টেক্সট করি ওদের সাথে ডিরেক্ট আমাদের কথা হচ্ছে, সরাসরি আমি কোম্পানির সাথে কথা বলছি, কোনো মিডল ম্যান নেই, কিন্তু কোম্পানি আমাকে ইনফরমেশন দিবে ওদের প্রোডাক্ট সম্পর্কে। যেমন এরকম হতে পারে যে ফুড পান্ডার বেশ আমার অনেক আসে,
মানে ওই স্টোরিতে ফুড পান্ডার এই অ্যাডভার্টাইজমেন্ট আসে, এরকম ডিরেক্ট মার্কেটিং ওদের আর কি, যে অর্ডার নাও অ্যান্ড এনজয় ফ্রি ডেলিভারি। মানে এই মুহূর্তে যদি আমি অর্ডার করি বা আজকের মধ্যে অর্ডার করি তাহলে একটা ফ্রি ডেলিভারি পাওয়ার একটা সম্ভাবনা আছে। বাই ওয়ান গেট ওয়ান অফার। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান অনেক আসে। তারপর হচ্ছে স্যার এইটা খুবই ইন্টারেস্টিং, এটা আপনারাও এটা সম্পর্কে পরিচিত থাকার কথা, সেটা হচ্ছে সেলস প্রমোশন। Sales promotion refers to short-term incentives or activities that encourage customers to buy a product immediately. এটার মেইন হচ্ছে বোল্ড করা আইগুলো দেখতে পাচ্ছেন স্যার? জি। কোথায় বোল্ড করা আছে? short-term incentives or activities buy a product immediately. এখন যদি আমি আপনাকে বলি এটা হচ্ছে এটার প্রধান কাজটা কি সেলস প্রমোশন, এটা কেন করা হয়? Sales promotion is an action-oriented communication tool that encourages customers to take immediate action, increases sales within a short period of time, is used to make customers try a new product or to rear existing customers, and lastly, plays a supportive role along with advertising, personal selling, and direct marketing. এটার কাজ হচ্ছে ওই যে শর্ট টার্ম ইনসেন্টিভস আর অ্যাক্টিভিটিস, মানে অনেক দ্রুত হবে এটা। ওই যে বলে না যে 2 দিনের জন্য বা 3 দিনের জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে, একদম শর্ট টাইমের জন্য কাস্টমার যেন দ্রুত অ্যাকশন নেয়, মানে দ্রুত পারচেজ করে, কারণ এই 2টা দিন সময় চলে গেলে তো আর সে এটা পাবে না। এই 2 দিনের জন্য কাস্টমার এটা করাই হয় কাস্টমার জন্য নগদ একদম দ্রুত তার প্রোডাক্টটা পারচেজ করে। টাইমিং দেয়। হ্যাঁ, এখন এই সেলস প্রমোশন কিন্তু স্যার 2 ধরনের হয়, কাস্টমার ওরিয়েন্টেড প্রমোশন, ট্রেড ওরিয়েন্টেড প্রমোশন। ওই যে অ্যাডভার্টাইজিং এ দেখেছিলাম না কাস্টমারের জন্য আর অর্গানাইজেশনের জন্য, এটাও অনেকটা ওই রকম। কাস্টমারের জন্য দেওয়া হবে সেলস প্রমোশন, আবার ধরেন ট্রেড ওরিয়েন্টেড যেমন হোলসেলার, রিটেইলার, এদের জন্য সেলস প্রমোশন দেওয়া হয়। হোলসেলার রিটেইলার কি আলাদা রাখছে? না, হোলসেলার হচ্ছে ধরেন যারা পাইকারি কিনে তারা হচ্ছে হোলসেলার। ধরেন একটা কোম্পানি তাদের কাছ থেকে অনেকগুলা পরিমাণে কিনবে হোলসেলার, হোলসেলারের কাছ থেকে আবার যে খুচরা দোকানি আছে না রিটেইলার, ওরা কিনে আনবে। এই যে খুচরা দোকানি যারা, ওরা কিন্তু সরাসরি কোম্পানি থেকে কিনে আনে না, ওরা হোলসেলারের কাছ থেকে কিনে আনে। মানে কোম্পানির কাছ থেকে হোলসেলার কিনবে, হোলসেলারের কাছ থেকে রিটেইলার কিনবে, মানে খুচরা যারা বিক্রি করে। স্যার দেখেন তো এগুলো একটু বুঝেন কিনা, এগুলো মোটামুটি আইডিয়া থাকার কথা। যে কাস্টমার ওরিয়েন্টেড এর মধ্যে আছে হচ্ছে কুপনস, প্রাইস ডিসকাউন্ট, ফ্রি স্যাম্পলস, বাই ওয়ান গেট ওয়ান, লয়্যালটি প্রোগ্রাম। কোনটা বুঝেন না বলেন, আমি সেটা ডিসক্রাইব করব। লয়্যালটি প্রোগ্রামটা কি? লয়্যালটি প্রোগ্রাম হচ্ছে স্যার ধরেন যে ইয়া থাকে না, যেমন আরং, তারপরে হচ্ছে লোটো, ওরা দেখবেন মেম্বারশিপ দেয়। মেম্বারশিপ কাদের দেয়? যারা রেগুলার কাস্টমার তাদের। এই মেম্বারশিপ নিলে কি হয়, ওরা একটা কার্ড করে দেয় বা হচ্ছে ডিজিটাল একটা ইয়া থাকে, ওদের কাছে এন্ট্রি থাকে যে ও আমাদের রেগুলার কাস্টমার। সেখানে প্রত্যেকবার আমি কিছু একটা পারচেজ করলে আমার একটা পয়েন্ট জমা হয়। যেমন আরঙের আমার একটা মেম্বারশিপ আছে, ঠিক আছে, ওদের ওখান থেকে আমি একটা ড্রেস কিনলেই আমার ধরেন 1 পয়েন্ট 2 পয়েন্ট এবং জমা হবে, এবং সেই পয়েন্টগুলো ইউজ করে আমি পরবর্তীতে আরেকটা কিছু কিনতে পারবো টাকা ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে যারা লয়াল, মানে এই পয়েন্টটা আমার কেন জমবে, আমি বারংবার না কিনলে কি আমার পয়েন্টটা জমবে? তার মানে কি আমি ওদের লয়াল কাস্টমার, ওদের কাছে আমি বারে যাই, আমার লয়্যালটি আছে ওদের প্রতি। আমি আরঙের ড্রেসই কিনি, তাহলে কি হলো, আমি তো লয়াল কাস্টমার হলাম না? এবং লয়াল কাস্টমার হওয়ার জন্য আমার পয়েন্ট জমতেছে, প্রত্যেকবার কিনি এবং অল্প করে পয়েন্ট জমে। সেই পয়েন্টটা মনে করেন যে এটার একটা মনিটারি ভ্যালু আছে, মানে এই পয়েন্টের একটা টাকার ভ্যালু আছে। এই পয়েন্ট দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনতে পারবো, আবার পরবর্তীতে যখন একটু বেশি পরিমাণে পয়েন্ট জমে যাবে সেই পয়েন্ট দিয়ে একটা প্রোডাক্ট কেনা যাবে। স্যার দেখেন তো এই পাশে কোনোটা না বুঝেন কিনা, এইটা একটু বুঝতে সমস্যা হতেও পারে। ট্রেড ওরিয়েন্টেড যেটা, এটা কি সবগুলাই বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। ট্রেড ওরিয়েন্টেড প্রমোশনের মধ্যে প্রথম আছে ট্রেড অ্যালায়েন্স। এখন এই ট্রেড অ্যালায়েন্স কাদের দেওয়া হয় বলেন তো স্যার? মানে এটা তো বুঝবেন ট্রেড অ্যালায়েন্সটা কাদের দেওয়া হয়। ওই যে বলছিলাম না, আরেকটাও বলছিলাম ট্রেড ওরিয়েন্টেড, একদম অ্যাডভার্টাইজিংও বলেছিলাম। এটা অর্গানাইজেশনকে
বা হচ্ছে কি হোলসেলার রিটেইলার ওদের দেওয়া হবে, জি ঠিক আছে। এই যে আপনারা অর্গানাইজেশন বলতে শুধু বড় বড় কোম্পানিকেই বুঝেন না, ধরেন একটা হোলসেলার যে কিনা অনেক বাল্ক অ্যামাউন্টে মানে বেশি অ্যামাউন্টে কিনে আনে, তারও ধরেন একটা দোকানের নাম আছে, ও একটা প্রতিষ্ঠান না, হ্যাঁ ও তো একটা প্রতিষ্ঠান। যে রিটেল মানে খুচরা বিক্রি করে, হ্যাঁ ওরাও তো একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। যেমন ইউনিলিভার রিটেইলারকে বলে ইফ ইউ বাই 500 প্যাকস ইউ উইল গেট 10% এক্সট্রা মার্জিন। এরকম একটা উদাহরণ একটু আগে মনে হয় ইয়াতেও দিয়েছি, ওই যে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ছিল। সেটা হচ্ছে এটা ধরেন হোলসেলার বা রিটেইলারকে বললো তুমি যদি 500 প্যাকেট কিনো তাহলে তুমি এক্সট্রা 10% মার্জিন পাবে। মানে 10% মার্জিন বলতে এখানে প্রফিট নাকি। ধরেন 100 প্যাকেট কিনলে ও হচ্ছে 100 টাকা পায়, এখন যদি ও 500 প্যাকেট কিনে তাহলে ও 110 টাকা করে পাবে, বুঝেছেন। ও যদি ধরেন 200 প্যাকেট কিনতো তাহলে ও 200 টাকা প্রফিট পেত। হ্যাঁ, এখন 500 প্যাকেট নেওয়ার কারণে ওর প্রতি হচ্ছে ব্যাচের মধ্যে মানে 100 প্যাকেটের একটা ব্যাচ মানে একটা সেকশন, ও যদি এই ব্যাচগুলা 500 মানে 5টা ব্যাচ কিনে 500 প্যাকেট কিনে তাহলে ও 110 টাকা করে পাবে। এটা হচ্ছে ট্রেড অ্যালায়েন্স। তারপর হচ্ছে ডিলার কন্টেস্ট। এই ডিলার কন্টেস্ট অনেক সময় ওই ধরেন কোম্পানিগুলো যেমন ওয়ালটন ও কি বলে যে ডিলারদের মাধ্যমে একটা কম্পিটিশন দেয় বা কন্টেস্ট দেয় যে সবচেয়ে বেশি যেই 10 জন সবচেয়ে বেশি আমার প্রোডাক্ট সেল করতে পারবা তাদের আমি থাইল্যান্ডের একটা ট্রিপ ফ্রিতে দিব। মানে ওয়ালটন নিজের খরচে এই ডিলারদের থাইল্যান্ড ঘুরে আসার ব্যবস্থা করবে, ঠিক আছে। মানে একটা কম্পিটিশন দিল, এই কম্পিটিশন থেকে প্রথম 10 জনকে সে এই মানে উপহারটা দিবে যে থাইল্যান্ড থেকে হতে পারে, ওদের যে সেলসম্যান থাকে সেলস এমপ্লয়ি ওদের ক্ষেত্রেও হতে পারে যে যত টার্গেট অ্যাচিভ করবে তত মানে একটা ইয়ে দিবে। হ্যাঁ, এটা ধরেন ওরা তো আর হচ্ছে সেলস পারসন এইভাবে রাখে না, ওরা রাখে মার্কেট ভিজিটের জন্য, ওরা মনিটর করে যে ডিলাররা ঠিকঠাক মতো করছে কিনা। হ্যাঁ, ওইটা হচ্ছে আবার এমপ্লয়ীদের উদ্দেশ্যে, বুঝেছেন। হ্যাঁ, ওটা এমপ্লয়ি ওদের হচ্ছে সেলস পারসন রাখে। এটা ধরেন ইউনিলিভার বা ওয়ালটনের ওদের নিজস্ব এমপ্লয়ি, ওরা আবার ডিলার না আর কি। আমি ওটাই বুঝতে পারছি যে এদের ক্ষেত্রে সেলসম্যান হ্যাঁ সেলস পারসনদের ক্ষেত্রেও দেয় যে তোমরা যদি ডিলারদের এই টার্গেট ফিল আপ করতে পারো, মানে একটা ডিলারের কাছে তুমি ডিলারকে দিয়ে এই ধরো যে 10টা ফ্রিজ তোমার কিনাতে হবে, তোমার ডিলার যদি 10টা ফ্রিজ কিনে তাহলে তুমি একটা মানে গিফট পাবা, ঠিক আছে। ভালোই ধরেছেন। তারপরে যদি বলি পয়েন্ট অফ পারচেজ বা পিওপি ডিসপ্লে, এখানে ধরেন যে একটা রিটেইলার স্বপ্ন বা হচ্ছে যেটা অনেক সময় আছে না একদম ছোটখাটো এলাকার দোকান, ওরাও কিন্তু রিটেইলার, স্বপ্ন রিটেইলার ওরাও রিটেইলার। ধরেন মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর, হ্যাঁ ওরাও কিন্তু রিটেইলার। এমন না যে ওরা স্বপ্নের মতো বড় না বলে ওরা রিটেইলার না, ওরাও খুচরা বিক্রেতা, স্বপ্নও খুচরা বিক্রেতা। তাহলে এখানে যদি একটা কোম্পানি থেকে লোক পাঠানো হয় এবং তাদের এইটাতে তাদের যে ধরেন একটা ফ্রিজে তাদের কোকাকোলা রাখা, ঠিক আছে, রিটেইলারের দোকানে ধরেন স্বপ্ন বা ওই যে এলাকার দোকান যেটা বললাম সেখানে ফ্রিজে কোকাকোলা রাখা। তাহলে এই কোকাকোলা ফ্রিজে কিভাবে সাজালে এটার সেলস বাড়বে, ঠিক আছে, এইটা তাদের বুঝতে হেল্প করা, ঠিক আছে। এটা কিন্তু স্যার এটা হচ্ছে সাইকোলজির একটা বিষয় আছে, আমি একটু বুঝিয়ে বলি। ধরুন একটা ফ্রিজে উপরে একটা সেকশন থাকে, মানে একটা তাক যদি আমরা বলি, উপরে একটা সেকশন থাকে, মাঝে থাকে, নিচে থাকে। এখন কোকাকোলার প্রোডাক্টগুলো যদি আমরা একটু নিচেরটায় রাখি তাহলে তোমার চোখে কম পড়বে। আমাদের চোখটা কি আমাদের চোখ বরাবর জিনিসগুলো আগে দেখি না, নিচের জিনিসগুলো তো কম দেখি। সেই জন্য কোকাকোলা কি করবে, তার একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাবে বা প্রতিনিধি পাঠাবে যে তুমি এই ডিটেল সবগুলোতে যাবা এবং ওদের বলবা আমাদের কোকগুলো তুমি একদম ফ্রিজের উপরের সেকশনে রাখে। বা ওই ধরেন কোকাকোলাই তার রিটেইলারের ফ্রিজটাকে কোকাকোলার ব্যানার দিয়ে ডেকোরেট করে দিয়ে আসে। হ্যাঁ, অনেক সময় তারাও দেয়, আবার অনেক সময় কি করে যদি ব্যানার লাগাতে দেয় তাহলে তাদের একটা ইনসেন্টিভ দেয়, জি রিটেইলারদের কিছু টাকা দিব যে আমাদের পোস্টারটা তোমার ফ্রিজে লাগাতে দাও। এটা যদি রিটেইলার দেয় তাহলে কোকাকোলা কি করবে, তাদের প্রফিট দিবে।
আসে হচ্ছে এটাও হচ্ছে মার্কেটিং কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ টুল। পাবলিক রিলেশনস হবে এখানে উপরে আর কি, নিচে লেখা দেখি, নিচে ঠিক মতো লেখা আছে, এসটা মানে বাদ পড়ে গেছে। Public relations is the process of building and maintaining a positive image and good relationship between a company and its public. এখন কোম্পানি এবং এর পাবলিকের মাঝখানে একটা গুড রিলেশনশিপ এবং ইমেজ ধরে রাখা বা তৈরি করাকে এই পাবলিক রিলেশনের আন্ডারে পড়ে, ঠিক আছে। এখন পাবলিক কারা? একটা কোম্পানির পাবলিক হচ্ছে সব স্টেক হোল্ডার, মানে কোম্পানির সাথে যাদের যাদের সম্পর্ক আছে তারা হচ্ছে কোম্পানির পাবলিক। যেমন ধরেন কাস্টমার্স, এমপ্লয়িজ, মিডিয়া, গভর্নমেন্ট, কমিউনিটি, সবই কোম্পানির পাবলিক। এই সবার সাথে কোম্পানির হচ্ছে রিলেশন রাখতে হয়। কিভাবে রাখতে হয় বা এটা কেন পাবলিক এটা আপনাকে বুঝিয়ে বলছি। এই যে হচ্ছে ধরেন এই পাবলিক রিলেশনশিপে একটা পিপল হচ্ছে বা পাবলিক হচ্ছে মিডিয়া রিলেশনস। কোম্পানির কি করতে হয়? বিভিন্ন মিডিয়ার সাথে সম্পর্ক রাখতে হয়। কেন রাখতে হয় স্যার বলেন তো? ওদের, হ্যাঁ বলেন। ওদের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, মানে হ্যাঁ এইটাও হয়। এখানে দুইটা আছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। পজিটিভ হচ্ছে ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট আনছি, এটা একটা প্রেস কনফারেন্স করলাম, এখন মিডিয়ার আসতে হবে না, মিডিয়ার আসতে হবে না, আমি মিডিয়াকে কল করলাম, ঠিক আছে। আমি কিছু মিডিয়ার সাথে আমার সম্পর্ক ভালো, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, তাদের আমি ডাকলাম যে আমার এই প্রেস কনফারেন্সটা তোমরা তোমাদের মিডিয়ার মাধ্যমে ক্যাপচার করবা, ঠিক আছে, ওদের টিভি চ্যানেলে দেখাবে মিডিয়া। আরেকটা কারণে সম্পর্ক রাখে, সেটা হচ্ছে কোম্পানি ধরেন অনেক সময় ভুলভাল কিছু করে ফেলে না, এটা খারাপ কিছু করে ফেলে না। ধরেন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যেটার হচ্ছে খেয়ে ফুড পয়জনিং হয়েছে, এটা ফুড কোম্পানি, তখন মিডিয়া যেন তাদের সম্পর্কে নেগেটিভ নিউজ না করে ফেলে। বুঝতে পেরেছেন স্যার? যদিও এটা অনেকটা আনইথিক্যাল মনে হতে পারে, যেটা হচ্ছে মিডিয়ার জন্য আনইথিক্যাল, হ্যাঁ, কিন্তু কোম্পানিগুলো এগুলো করে, মিডিয়ার সাথে সম্পর্ক রাখে। ধরেন তাদের একটা খারাপ কাজ বা একটা ভুল যেন মিডিয়াটা ধুমধাম প্রকাশ না করে ফেলে। তার মানে কি মিডিয়ার সাথে কোম্পানির সম্পর্ক আছে না? খুব ভালোভাবেই আছে। কারণ মিডিয়ার সাথে যদি সেই সম্পর্ক মেনটেন না করে তাহলে কি সে পজিটিভ ইমেজটা ধরে রাখতে পারবে? পারবে না। এই জন্য বড় বড় কোম্পানি মিডিয়া, মানে মিডিয়া নিজেদের ইয়েতে রাখে। হ্যাঁ, যেমন স্কয়ারে আছে, তারপরে অন্যান্য দের আছে, যমুনাতে আছে, ওদের টার্গেট এই জন্য। এখন যদি বলি, তারপর আছে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর। হ্যাঁ, এটা আপনারা বুঝেন? মানে কোম্পানির সোসাইটির প্রতি যে রেসপন্সিবিলিটি আছে, কোম্পানির রেসপন্সিবিলিটি হচ্ছে যে সে যেই সোসাইটিতে তার কোম্পানি রান করছে, মানে চালাচ্ছে, সেই সোসাইটির জন্য তার ভালো কিছু করতে হবে, এটা তার দায়িত্ব। যেমন ধরেন হেলথ কেয়ার সাপোর্ট দিয়ে থাকে, যেমন আকিজ কোম্পানির ওই যে আদ্দিন হসপিটাল আছে না স্যার, এটা কিন্তু আকিজ কোম্পানির। ওদের অ্যাম্বুলেন্সও আছে, কম টাকায় হ্যাঁ, এটা তারা করেছে সমাজের মানুষের ভালোর জন্য। এটা তারা দায়িত্ববোধ থেকে, কোম্পানির দায়িত্ববোধ থেকে তারা একটা হসপিটাল করেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আদ্দিন হসপিটালে অনেকেই যায় কারণ এখানে অল্প টাকায় মোটামুটি ভালো চিকিৎসা পাওয়া যায়। এই কোম্পানিটা ওই মানে আদ্দিন হসপিটালটা করেছে আকিজ কোম্পানি। ওরা কিন্তু, এটা অনেক কোম্পানি আছে যে এরকম কোনো দায়িত্ব নেয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে যেই সমাজে আমি আমার কোম্পানি চালাচ্ছি, রান করছি, আমার বিজনেসটা কন্ডাক্ট করছি, সেই সমাজের জন্য আমি ভালো কিছু করব। এটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তারপর হচ্ছে স্যার কমিউনিটি রিলেশনস। এইটাও অনেকটা ওই আগেরটার সাথে মিল আছে এখানে। হ্যাঁ, এখানে একটু ডিফারেন্ট হচ্ছে, ধরেন এই যদি আমি বলি ইউনিলিভার, হ্যাঁ, ও যদি একটা গ্রাম সাইডে বা ঢাকার মধ্যেই যেখানে পানির সমস্যা আছে, হ্যাঁ, সেখানে যদি একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম তৈরি করে দেয়, ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন গাজীপুরে ওদের একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, ইউনিলিভারের, ঢাকা থেকে দূরে একটু গাজীপুরে ওদের ফ্যাক্টরি আছে। যে এলাকায় ফ্যাক্টরি আছে
সেই এলাকার দেখা গেছে যে মানুষের নিরাপদ পানির সংকট আছে, ঠিক আছে। নিরাপদ পানির সংকট থাকলে তো মানুষের অনেক কষ্ট হয়, রোগ হয় বিভিন্ন, তারা সাফার করে, পানির জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। এখন কি করলো, ইউনিলিভার যেহেতু ওই এলাকায় কাজ করে, সে একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম তৈরি করে দিল, যাতে শুধু ওই কমিউনিটির জন্য, ওই এলাকাটার জন্য, ওই মানুষগুলোর সুবিধা হয়, তারা নিরাপদ পিওর ওয়াটার পাবে, ঠিক আছে, যেটা তাদের বিভিন্ন রোগ এগুলো হবে না। তারপর হচ্ছে স্যার ওই যে আপনি বলেছিলেন না সেলস পার্সনদের কথা, এমপ্লয়ি, ওই দেখেন এমপ্লয়ি রিলেশনস, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল পিআর, মানে কোম্পানির ভেতরে। এটা হচ্ছে কোম্পানি কি করবে, ওই যে হোলসেলার রিটেলার সেটা কিন্তু বাইরে ছিল, ঠিক আছে স্যার, ওই সেকশনটাই আলাদা। এটা হচ্ছে তার কোম্পানির ভিতরে, তার কোম্পানির ভিতরে এমপ্লয়ীদের সাথে তো ভালো সম্পর্ক রাখতে হবে, এবং এমপ্লয়িরা যদি ভালো করে তাদের রেওয়ার্ড দিতে হবে, মানে পুরস্কৃত করতে হবে। আবার যদি খারাপ করে তাহলে তাকে ওয়ার্নিংও দিবে, ঠিক আছে। এইটাই এখানে যদি দেখা ধরেন যে কিছু এমপ্লয়ি খুব ভালো করছে, তাহলে তাকে আমার অ্যাওয়ার্ড দিতে হবে। অ্যাওয়ার্ড যদি আমি তাকে দেই তাহলে তার সাথে আমার সম্পর্কটা ভালো হবে, কোম্পানির সাথে এমপ্লয়ি সম্পর্কটা ভালো হবে, কারণ এমপ্লয়ি বুঝবে যে না, সে আমার এফোর্টের গুরুত্ব দিচ্ছে, আমাকে বুঝে আমি যখন পরিশ্রম করছি এবং তাদের কোম্পানির জন্য বিভিন্ন সেলস বাড়িয়ে দিচ্ছি এবং তাদের টার্গেট ফিল আপ করে দিচ্ছি, তাহলে আমাকেও তারা সেই প্রতিদানটা দিচ্ছে। তারপরে যদি আসি স্যার, আমাদের এখানে আছে ক্রাইসিস ম্যানেজমেন্ট আর ক্রাইসিস কমিউনিকেশন। এটা কি আপনি বুঝতে পারছেন এটা কি স্যার? কোম্পানির ম্যানেজমেন্টের সমস্যা, হ্যাঁ, অনেকটা ধরতে পেরেছেন। এটা হচ্ছে ম্যানেজিং কমিউনিকেশন ডিউরিং আ প্রবলেম আর নেগেটিভ সিচুয়েশন টু প্রোটেক্ট দ্য কোম্পানিজ রেপুটেশন। ধরো যে বললাম ক্রাইসিস বলতে ওরা একটা প্রবলেমে পড়েছে বা একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে গেছে কোম্পানি, তখন ওদের এটা হ্যান্ডেল করতে হবে না। ধরেন ওরা কি করলো, যে একটা যদি ধরি ইউএস বাংলা মানে এয়ারলাইন কোম্পানি, হ্যাঁ, ওদের হচ্ছে ফ্লাইট ডিলে হয়ে গেছে, এটা ওদের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি হলো না, ব্যাড সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন। এর জন্য কি করতে পারে, কাস্টমার কিন্তু ওদের সম্পর্কে ব্যাড রিভিউ দিতে পারে। কাস্টমার ওদের পাবলিক, তো মানে কাস্টমারের সাথে তো ওদের ভালো সম্পর্ক রাখতে হবে। কাস্টমার ওদের পাবলিক, আগে ডেফিনিশন আমরা দেখেছিলাম না যে কাস্টমার ওদের পাবলিক, মানে যাদের যাদের সাথে ওদের সম্পর্ক আছে সবাই ওদের পাবলিক। এখন কাস্টমার যদি এই ডিলে হওয়ার কারণে একটা ব্যাড রিভিউ দেয়, তখন কি হবে, কোম্পানির অনেক ক্ষতি হবে না, কাস্টমার কমে যাবে, অন্যরা আর আসতে চাবে না। যারা এক্সিস্টিং কাস্টমার ছিল, মানে যারা রেগুলার ওদের কাছ থেকে ফ্লাইট টিকিট কিনে বা ওদের ফ্লাইট ইউজ করে, তারাও দেখা গেছে যে আর আসতে চাইবে না ওদের কাছে। তাহলে ওরা কি করতে পারে এই মুহূর্তে, এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট করবে, সেটা হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করলো ক্ষমা চেয়ে, হ্যাঁ, যে ওদের বিশেষ কোনো ধরেন যে অনেক সময় কি হয় যে প্লেনের ইঞ্জিনে একটা হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, যেটা ওদের হাতে ছিল না, ঠিক আছে, বা ওদের নিজের কোনো একটা ভুল, কোনো ম্যানেজমেন্টের কোনো একটা ভুল হচ্ছে, ওরা কি করবে, নিজেদের কাছ থেকে অ্যাপোলজি পোস্ট করবে, ঠিক আছে, মানে ওরা যে ক্ষমা চাচ্ছে একটা পোস্ট করবে, বা হচ্ছে প্রেস রিলিজ করবে। ধরেন একটা ফ্লাইটে 200 জন মানুষের যাওয়ার কথা ছিল, এর মধ্যে অনেকে থাকে না গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে যায়, দেশের বাইরে জব করতে চায়, বা অনেকে চিকিৎসার জন্য যায়, অনেকে কোম্পানির কাজে যায়, যেটা একদিন লেটে গেলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে ধরেন একটা ফ্লাইটে 200 জন যেত এবং 200 জনেরই লেট হয়ে গেল, ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে তারা যেতে পারলো না, অনেক বড় একটা ক্ষতি না কাস্টমারের জন্য। এর জন্য তারা কি করবে, খুবই পোলাইটলি এটা ম্যানেজ করবে, তারা ক্ষমা চেয়ে পোস্ট করবে বা একটা প্রেস রিলিজ করবে, হ্যাঁ, প্রেস কনফারেন্স করবে যে আমাদের এই সমস্যার কারণে আমাদের এই ভুলটা হয়েছে, আমরা খুবই হামলি ক্ষমা চাচ্ছি, আমাদের ভুল হয়েছে, এই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, ঠিক আছে, কাস্টমারদের ক্ষতিপূরণ দিবে। এইটা যদি তারা না করে তাহলে ক্রাইসিস ম্যানেজমেন্ট হবে না, তাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। ধরেন 200 জনের ফ্লাইট ডিলে হলো, কিন্তু তারা কোনোই দায়িত্ব নিল না, তারা হ্যাঁ ডোন্ট কেয়ার একটা ভাব যে আমাদের কি একটা ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে হঠাৎ করে, এটা আমাদের হাতে নাই, এটা যদি তারা করে তাহলে কিন্তু গেছে, তাদের কোম্পানি আস্তে আস্তে একদম দেউলিয়ার পথে যাবে। কারণ যেই সমস্যার কারণে হোক, সেটা তোমার ম্যানেজমেন্টের সমস্যার কারণে হোক বা তোমার প্লেনের ইঞ্জিনের কারণে হোক, তোমার এটার দায়ভার নিতে হবে, কারণ তোমার কোম্পানির সাইড থেকে হয়েছে। এটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট,
যে আমি ভুল করেছি, এটা দায়ভার আমি নিব। তারপরে আছে স্যার পাবলিক অ্যাফেয়ার্স। এখন পাবলিক অ্যাফেয়ার্স বলতে বুঝুন স্যার, ওই দেখেন ব্র্যাকেট কি লেখা, গভর্নমেন্ট রিলেশনস। এটা বলেন তো স্যার এটা কি? এটা তো বুঝতেই পারছেন মনে হয়। পলিটিক্যাল ইস্যু। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যু, মানে একটু উদাহরণ দিয়ে বা একটু বুঝিয়ে বলেন দেখি কি বুঝলেন। যেমন গার্মেন্টসের প্রোডাক্টের জন্য মানে সরকারের অনুমোদন নেওয়া লাগে বাইরের দেশে। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন, অ্যাবসলিউটলি রাইট। ধরেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন পলিসি থাকে না, যেগুলো সরকার থেকে মানে প্রণয়ন করা হয়। যেমন বললেন গার্মেন্টসের বিভিন্ন নিয়ম নীতি থাকে দেশের বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য। হ্যাঁ, আমরা ইম্পোর্ট করতে চাইলেও আবার এক্সপোর্ট করতে চাইলেও দুই ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে। এখন সরকার যদি এমন পলিসি নির্ধারণ করে যেটাতে কোম্পানির সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে, ট্যাক্স বাড়িয়ে দিলে তো হ্যাঁ বলো না স্যার, ট্যাক্স বাড়িয়ে দিলে তার কোম্পানির ক্ষতি হচ্ছে না, প্রফিট কমে যাচ্ছে। এখন কি করবে, ধরেন কোম্পানি ওই সরকারি যেই মহলটা এই পলিসির জন্য দায়িত্বপ্রাপ্ত রেসপন্সিবল তাদের সাথে সম্পর্ক রাখবে, যেন ধুমধাম নতুন কোনো পলিসি না দিয়ে দেয়, বা পলিসি দেওয়ার আগে অন্তত পক্ষে তাদের জানায় বা তাদের সাথে একটু ডিসকাশন করে, বা কোম্পানি নিজে থেকেও যেন এমন একটা সম্পর্ক রাখতে পারে যে নতুন পলিসি প্রণয়ন হওয়ার আগে তারা যেন অন্ততপক্ষে সরকারের ওই কর্মকর্তাদের জন্য একটু হলে রিকোয়েস্ট করতে পারে যে আমাদের কথাটা একটু মাথায় রাখবেন, একটু বিবেচনায় রাখবেন, আমাদের সিচুয়েশনটা একটু কনসিডার করবেন। ঠিক আছে, ধুমধাম যেন যদি ধরেন ট্যাক্স ছিল 10%, এখন করে দিল 25%, তাদের জন্য কিন্তু বেশ বড় একটা প্রেশার। কোথায় 10 আর কোথায় 25, 15% বেড়ে গেলো স্যার, কস্ট অনেক বেড়ে যাবে না? ধরেন যে যদি টেলিকম কোম্পানির কথা বলি, টেলিকম কোম্পানির কিন্তু দেখবেন যে ওদের বা যে ধরেন সিগারেট কোম্পানি, ওদের কিন্তু ট্যাক্স অনেক বেশি দিতে হয়, যেহেতু এটা সমাজের জন্য একটা ক্ষতিকর প্রোডাক্ট। ট্যাক্স সরকার কি করে, ইচ্ছা করে ট্যাক্স পলিসিটা এটার জন্য স্ট্রিক্ট রাখে, ট্যাক্সের পরিমাণটা বাড়িয়ে ধরে অন্যান্য কোম্পানির চেয়ে। কম্পেয়ার টু আদার কোম্পানিজ এখানে ট্যাক্স রেটটা সবসময় বেশি থাকে। বা ধরেন যে যারা বিদেশ থেকে হচ্ছে পারফিউম আমদানি করে, বিদেশ থেকে বিদেশি পণ্য যেন মানে না নি বা নিরুৎসাহিত করতে, কারণ আমাদের দেশি পণ্য চালাতে হবে না স্যার। দেশি পণ্য না কিনলে তো আমাদের দেশের যারা হচ্ছে গিয়ে প্রডিউসার ওদের ক্ষতি হয়, ওরা বানাচ্ছে কিন্তু আমাদের দেশি কাস্টমাররা ওদের প্রোডাক্ট কিনছে না, তাহলে হচ্ছে গিয়ে দেশি যারা প্রডিউস করে তাদের তো ক্ষতি হচ্ছে। বিদেশ থেকে যদি প্রোডাক্ট না আসতো আমরা দেশটা কিনতে বাধ্য থাকতাম না, দেশিটাই কিনতাম। এর জন্য কি করে, যারা বিদেশ থেকে প্রোডাক্ট আনে তাদের জন্য ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারা যেন তাদের ওই পরিমাণ ক্ষতিপূরণ দিয়েই বাকি ধরনের দেশের বাকিদের যারা আছে তাদের ক্ষতি হয় না। সরকার কি করে, ওদের কাছ থেকে এই ক্ষতিপূরণ নিয়ে দেশি যে উদ্যোক্তা আছে, এন্টারপ্রেনার আছে, তাদের কিন্তু হচ্ছে আবার সাবসিডি দেয়, ভর্তুকি দেয় না সরকার থেকে। তুমি আমদানি করছো, সেই কারণে একজন দেশীয় উদ্যোক্তার ক্ষতি হচ্ছে, এটার তুমি ক্ষতিপূরণ দিবা না, এরকম বিষয়টা। এই জন্য কি করে, এর জন্য হচ্ছে গিয়ে যারা এই ধরে যে টেলিকম কোম্পানি বা সিগারেট কোম্পানি, ওরা চায় সরকারি অথরিটির সাথে সম্পর্ক ভালো রাখতে, যেন ওদের একে তো বেশি এমনিই ধরে, আরো যেন ধুমধাম সাডেনলি না বাড়িয়ে দেয় ট্যাক্স। এর জন্য সম্পর্ক অবশ্যই এই পাবলিকের সাথে রাখতে হবে। তারপরে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিক, পাবলিসিটি। স্যার পাবলিক রিলেশনস আর পাবলিসিটির পার্থক্য আমাকে একটু বলেন তো, আপনারা চাইলে ডেফিনিশনটা পড়েও বলতে পারেন। বুঝতে পেরেছেন স্যার? মানে হচ্ছে পাবলিক রিলেশনের সাথে পাবলিসিটি কিভাবে আলাদা? আচ্ছা আমি বলছি, publicity means getting free media coverage or public attention, non-paid, for a company, product or event, usually through news stories,
মিডিয়া রিপোর্টস অর সোশ্যাল মিডিয়া বাস। এখন যদি বলি পার্থক্যটা কোথায়, পাবলিক রিলেশনে আমি নিজে থেকে হচ্ছে বিভিন্ন পার্টির সাথে সম্পর্ক রাখি, ঠিক আছে, অনেক সময় পে করি, যেমন একটা প্রেস রিলিজ করলাম বা একটা কনফারেন্স করলাম, সেখানে আমি মিডিয়াকে ডেকে আনি। আর পাবলিসিটি হচ্ছে স্যার দেখেন নন পেইড, এখানে কোম্পানি কোনো টাকা দিবে না, মিডিয়া নিজে থেকে আসবে। এখন এটা কোন কোন ক্ষেত্রে হয়, এটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন ধরেন প্রোডাক্ট পাবলিসিটি, বিকাশ বিকাশ একটা নতুন প্রোডাক্ট আনলো, ঠিক আছে, সেটা প্রোডাক্টের বিভিন্ন নতুন ফিচার আছে। বা ধরেন ওয়ালটন, হ্যাঁ, ওরা কি করলো, ডিজিটাল রেফ্রিজারেটর আনলো, এইটা ও মিডিয়াকে ডাকে নাই, যেহেতু একটা নতুন প্রোডাক্ট এবং খুব আধুনিক, এটা টেকনোলজি দিয়ে সুন্দর করে সাজানো। প্রথম আলো কি করলো, নিজে থেকেই এই নিউজটা পত্রিকায় তাদের ছাপালো যে ওয়ালটন একটা রেভলিউশনারি কাণ্ড করে ফেলছে, খুব নতুন আধুনিক একটা প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে। এটা কিন্তু ওয়ালটন বলে নাই প্রথম আলোকে, টাকা দেয় নাই, প্রথম আলো নিজেই করলো বা দ্য ডেইলি স্টার নিজেই করলো, ঠিক আছে। সে কোম্পানি ওই মিডিয়াকে টাকা দিবে না, কোনোভাবেই না। কিন্তু এই নিউজটা করার কারণে ওয়ালটনের অনেক সুবিধা হলো, পাবলিক অ্যাটেনশন পেয়ে গেল না, অনেক মানুষ তো পত্রিকা পড়ে বা অনেক মানুষ তো টিভি দেখে, যদি এটা টিভিতে দেওয়া হয় বা পত্রিকায় দেওয়া হয়, কোনো টাকা পয়সা ছাড়াই ওয়ালটন মানুষের মনোযোগ পেয়ে গেল, মানুষ তার প্রোডাক্ট সম্পর্কে জেনে গেল, নতুন প্রোডাক্ট সম্পর্কে। এটা হচ্ছে পাবলিসিটি আর পাবলিক রিলেশনের পার্থক্য। পাবলিক রিলেশনে আমার নিজের সব মেনটেন করতে হবে না, মানে কোম্পানির সবকিছু মেনটেন করতে হবে, আর এখানে কোম্পানি কিছু করবে না, অন্যরা কোম্পানির হয়ে ওটা প্রচার করবে। যদি ধরি যে স্যার যে এরকম হয় না, যদি ধরেন কর্পোরেট পাবলিসিটি, আবার কাকে বলে, কর্পোরেট পাবলিসিটি হলো publicity focused on improving the image or reputation of the entire company, not just one product. আগেরটা ছিল ধরেন ওয়ালটনের একটা প্রোডাক্ট সম্পর্কে আমি বললাম যে ওটা ওয়ালটনের একটা প্রোডাক্ট সম্পর্কে নিউজ করেছে প্রথম আলো বা দ্য ডেইলি স্টার বা বিজনেস স্ট্যান্ডার্ড, ওরা একটা নিউজ করেছে, কোনো পেমেন্ট নেয়নি, নিজে নিজেই নিউজটা করেছে একটা প্রোডাক্ট সম্পর্কে। আর এখানে হচ্ছে কি হোল ব্র্যান্ড বা হোল কোম্পানি সম্পর্কে নিউজ করবে। যেমন ধরেন যদি উদাহরণ দিয়ে বলি যে ইউনিলিভার বাংলাদেশ কি করে, এনভায়রনমেন্ট প্রোটেক্ট করে, মানে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করে না। ধরেন ওরা কি করে, ওদের বিভিন্ন প্লাস্টিক বোতল আছে না স্যার, শ্যাম্পুর বোতল, তারপরে হেয়ার ওয়েল বা হচ্ছে বিভিন্ন ওরা যে বোতলজাত হ্যাঁ পণ্যগুলো বিক্রি করে, তাহলে এগুলো কি করে যে এগুলো যদি মাটিতে পড়ে তাহলে তো মাটির ক্ষতি হবে, প্লাস্টিক তো মাটিতে মানে মিশে যায় না, তো তখন কি হবে, তখন এটা ইউনিলিভার ওই কি করে ওই বোতলগুলো আবার বিভিন্ন এলাকা থেকে আবার মানে সংগ্রহ করে, হ্যাঁ ওদের মানুষ দিয়ে সংগ্রহ করায়, যেন কোনোভাবেই এটা মাটির ক্ষতি না করে, ওদের প্লাস্টিক বোতল নিয়ে আবার ওদের কাছেই ফেরত যায়। ওরা পরিবেশকে কি করলো, পরিবেশের সেফটির কথা চিন্তা করলো না, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করলো না। ঠিক এই কারণে ধরেন ইউনিলিভারকে নিয়ে দ্য ডেইলি স্টার বা যুগান্তর একটা নিউজ করলো যে ওরা হচ্ছে খুবই রেসপন্সিবল একটা কোম্পানি, যারা কিনা এনভায়রনমেন্টের কথা চিন্তা করে, এনভায়রনমেন্টের ক্ষতি করে না। এটা কিন্তু কোম্পানি বলে দেয় না যে আপনারা নিউজটা করেন, এটা নিউজ পেপারগুলো নিজে থেকে করেছে। আবার কি করে ধরেন স্যার এই যে ইভেন্ট পাবলিসিটি, ইভেন্ট পাবলিসিটি বুঝেছেন, কোম্পানি বিভিন্ন ইভেন্ট করে না, ধরেন যে কোকাকোলা, হ্যাঁ কোকাকোলা কি করে মিউজিক ফেস্ট করে না মাঝে মাঝে, কোকাকোলার কনসার্ট হয় কিন্তু, তো কোকাকোলার কনসার্টে কি করে বিভিন্ন মিডিয়া সেটা ক্যাপচার করে এবং সেটা প্রচার করে, এটা কিন্তু কোকাকোলা বলে দেয় না, কিন্তু অনেক বড়, হ্যাঁ এতই বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এত জমজমাট, এতই বড় বড় শিল্পীরা আসছে, গায়করা আসছে, যে বিভিন্ন মিডিয়া নিজে থেকে এটা নিয়ে নিউজ করে, একটা ইভেন্ট, এটা কিন্তু একদিনেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেটা নিয়ে যদি নিউজ মিডিয়া তারপর হচ্ছে পত্রিকাগুলো নিউজ করে, সেটা হচ্ছে পাবলিসিটি, মানে কোম্পানির নিজস্ব কোনো খরচ নেই নিউজটা করানোর জন্য। তারপরে স্যার হচ্ছে ক্রাইসিস পাবলিসিটি, এটা হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে অনেকটা মিল আছে, কিন্তু এখানে ওটা ছিল কোম্পানি নিজ দায়িত্বে ক্রাইসিস যেন না করে বা ম্যানেজ করতে পারে, বিভিন্ন উদ্যোগ নেয়,
এখানে ধরেন ওই যে বললাম না যে একটা কোম্পানি ধরেন ফুড প্রোডিউসিং কোম্পানি, ওরা বিভিন্ন খাবার তৈরি করে, ওদের প্রোডাক্ট খেয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে গেছে, এবং এটা কিন্তু ওরা নিউজ করতে বলবে না, নিউজ করতে বলবে ওরা, কিন্তু ধরেন অটো নিউজ হয়ে গেছে, যেমন অটো ভালোগুলো নিউজ করতো, নতুন প্রোডাক্ট আসছে পজিটিভ নিউজ করছে, এটার ক্ষেত্রে কি করলো নেগেটিভ নিউজ করে দিল। কাশি ডাইন এটা নেগেটিভ দিছিল, হ্যাঁ কাশি ডাইন, হ্যাঁ হ্যাঁ নেগেটিভ, হ্যাঁ ধরেন কাশি ডাইন কিন্তু চাইবে না যে নিউজটা হোক, বা অন্য ধরেন একটা অন্য কোনো কোম্পানি যেটা জুস, ধরেন জুস খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, এটা কি সে চাইবে? কিন্তু নিউজ হয়ে গেল, একটা পত্রিকা এসে বা একটা টিভি চ্যানেল থেকে এসে এটা নিউজ করে ফেললো, এটা হচ্ছে ক্রাইসিস পাবলিসিটি, মানে নেগেটিভ পাবলিসিটি ডিরেক্টলি। আগের গুলো কি হলো পজিটিভ হলো, এটা কি হলো ডিরেক্ট নেগেটিভ। এটার জন্য তারা তো পে তো করবেই না স্বাভাবিক, কিন্তু তাদের নেগেটিভ ইমেজ তৈরি হয়ে গেল। তারপরে আছে স্যার সোশ্যাল পাবলিসিটি, এখানে মানে মিল আছে একটার সাথে আরেকটার অনেকটা। সোশ্যাল পাবলিসিটি যদি উদাহরণ দিয়ে বলি, পাবলিক অ্যাটেনশন অর কভারেজ আর্ন থ্রু সোশ্যাল ওয়েলফেয়ার অর কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটিস। হ্যাঁ ওই যে অনেকটা ওই রকমই। ধরেন যে ব্র্যাক, হ্যাঁ ব্র্যাক অনেক বড় কোম্পানি না, ওই যে আমাদের ধর বিভিন্ন উত্তরবঙ্গে যেমন অনেক বন্যা হয়, হ্যাঁ ফ্লাড ভিকটিমদের কি করে ওরা ত্রাণ দেয়, এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে। ওরা এটা পত্রিকাকে বলে না, কিন্তু পত্রিকা বা টিভি চ্যানেল নিজে থেকে এটা মানে পাবলিকলি বলে, নিউজ করে। বা ধরেন আমি আপনি বা আপনি যদি আমরা এটা নিজে থেকে লিখি যে ব্র্যাক অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে, ফেসবুকে যদি এটা লিখি না, ব্যক্তি পর্যায়ে লিখলেও কিন্তু এটা পাবলিসিটি, কারণ আমার লেখাটা অনেক মানুষ দেখছে না। ব্র্যাকে আমাকে কোনো টাকা দিয়েছে? যদি আমি ব্র্যাকের প্রশংসা করি যে ওরা নারীদের এম্পাওয়ারমেন্টে অনেক হচ্ছে বিনিয়োগ করে, ইনভেস্টমেন্ট করে, মানে নারীদের কর্মসংস্থানের জন্য, ব্র্যাক কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু আমি কিন্তু ব্র্যাকের সম্পর্কে কিছু পজিটিভ কথা লিখলাম, এবং এটা অনেক মানুষ দেখলো, আবার অনেক মানুষ কি করে এটা শেয়ারও দিতে পারে হয়তো, তখন কি হবে ওদের পজিটিভ পাবলিসিটি হবে। ওরা কোনো পেমেন্ট করলো না আমাকে, কিন্তু অনেক মানুষ ওদের সম্পর্কে একটা ভালো ধারণা তাদের মাথায় তৈরি হয়ে গেল। তারপর আসি স্যার আমাদের লাস্ট টপিক হচ্ছে পার্সোনাল সেলিং। এইটা তো স্যার বুঝেন, এটা তো একদম সহজ, এটা বুঝেন না? এটা একদমই সহজ। Personal selling is a personal face-to-face communication between a company's sales representative and a potential customer with the goal of making a sale or building long-term customer relationship. এটা হচ্ছে বাকি সবগুলা থেকে ডিফারেন্ট। কেন স্যার বলেন তো? এটা ফেস টু ফেস। হ্যাঁ, বাকিগুলা কিন্তু একটাও ফেস টু ফেস ওইভাবে হয় না, এইটা মেইনলি হয় ফেস টু ফেস। এবং এখানে পার্সোনাল ইন্টারাকশন, মানে আমি যেমন আপনি আর আমি, এখানে কিন্তু আমার পার্সোনাল সেলিং হচ্ছে, ঠিক আছে? যদি আমি ধরি একদম আমি আপনার মুখোমুখি সামনাসামনি থেকে কথা বলছি, এবং আমি আপনার কাছে এই কোর্সটা ধরেন সেল করছি, এই কোর্সটা পড়াচ্ছি মানে এই কোর্সটা আপনার কাছে আমি সেল করছি, আপনি আসছেন মানে আপনি এটা পারচেস করতেছেন, ঠিক আছে? আপনি কিছু নলেজ নিচ্ছেন। পার্সোনাল সেলিং এ ইন্টারাকশন হয়, এবং পার্সোনাল যে সেলিংটা হয় সেখানে সেলস পারসন কি করে, কাস্টমারের নিড বুঝে ইন্ডিভিজুয়াল ভাবে সলিউশন দেয়। ধরেন আপনার এখানে আছেন, এখন স্যার আমি আপনাকে জিজ্ঞেস করছি স্যার আপনি কি এটা বুঝতে পারছেন, বা আপনাকেও জিজ্ঞেস করছেন স্যার আপনি কি এটা বুঝতে পারছেন, এখানে কি হচ্ছে একদম পার্সোনাল সলিউশন দিয়ে দিচ্ছি। এমন না যে কথা বলতেছি সবার যে বুঝলে বুঝলো না বুঝলে নেই, আপনার কি নিড, আপনার কি সমস্যা, একদম হ্যাঁ ওয়ান টু ওয়ান, আপনার কি সমস্যা আমি তো সব শুনছি, শুনে সেই অনুযায়ী আপনাকে বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝে থাকেন, শুনে একদম সাথে সাথে শুনছি এবং আপনাকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা পয়েন্ট বুঝতে পারছেন না, এবং সাথে সাথে আমি এটা আপনাকে বুঝিয়ে বলছি, সমাধান হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল লেভেল এবং ব্যক্তি পর্যায়ে আপনার সমাধান দিচ্ছি আমি, এটা হচ্ছে পার্সোনাল সেলিং। এখন পার্সোনাল সেলিং এর কিছু বিশেষ কোনো ধরন নেই, এটা ধরেন এমনি কিছু ধরন, যেমন অন্য গুলোর ধরন তো কিছু এমনি সাধারণ ধরন তৈরি করা হয় বা বলা হয়, এগুলো বিশেষ কোনো ধরেন বেশিরভাগ সময় বইতে এগুলো এইভাবে অনেক বইয়ে হয়তো থাকবে না, যে কারণ পার্সোনাল সেলিং থেকে এই পর্যন্তই রাখে যে সামনাসামনি কথা বলবে, একটা প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে বলবে, এবং চাইবে সামনের মানুষের জন্য প্রোডাক্টটা কিনে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি করে না স্যার, ব্যক্তিগতভাবে যায় এবং চাই যেন সামনের মানুষটা তার ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা অ্যাকাউন্ট খুলুক, ওই রকম এটার ইউজটাই বেশি।
এখানে যদি বলি যে টাইপস অফ পার্সোনাল সেলিং এর মধ্যে আছে অর্ডার টেকার, যদি একটু পার্থক্যগুলো জাস্ট বলে দিই একবার করে। অর্ডার টেকার হচ্ছে একজন সেলস পারসন আপনার কাছে আসলো বা একটা প্রতিষ্ঠানে গেল, এদের সবকিছু আগে ঠিক করে শুধু অর্ডারগুলো নিল। এখানে সে আর কোনো কাস্টমারকে বোঝানো বা হচ্ছে তাকে দিয়ে প্রোডাক্টটা পারচেজ করতে হবে এমন কিছু তার দায়িত্ব নাই। হ্যাঁ, শুধু সে অর্ডারটা নিবে। ঠিক আছে স্যার, সে শুধুই অর্ডারটা নিবে। তারপর যদি বলি অর্ডার গেটার্স, এইখানে হচ্ছে তার কাজ। সে একটা কাস্টমার কাছে যাবে বা কনজিউমার কাছে যাবে, সে তাকে বুঝিয়ে বলবে সবকিছু এবং তার সে যেন প্রোডাক্টটা কিনে সেই ব্যবস্থা করবে। যেমন ইন্স্যুরেন্স কোম্পানিটা বললাম, হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা কেমন করে, মানে কি হচ্ছে বিরক্তটা ওরা মানুষকে করে। মানুষ মাঝে মাঝে ওদের দেখলে পালাতে চায় যে না ওদের সামনেই যাব না। ওরা মানে ন্যাগিং করতেই থাকবে, বলতেই থাকবে, রিকোয়েস্ট করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার কাস্টমার একটা অ্যাকাউন্ট খুলছে তার কোম্পানিতে। তারপর আছে স্যার মিশনারি সেলস পারসন, হ্যাঁ, বা সেলস পিপল। Salespersons who promote products but do not directly take orders. Their job is to build goodwill and support. ওরা কি করবে, ওরা প্রোডাক্টটা প্রমোট করবে কিন্তু ডিরেক্টলি অর্ডার নেবে না। মানে ধরেন এটা মেইনলি করাই হয় গুডউইল, মানে সুনাম তৈরি করার জন্য বলবে। হ্যাঁ, বলবে। যেমন ধরেন এই যে মেডিসিন সেলস রিপ্রেজেন্টেটিভ চিনেন না, যে ওষুধ কোম্পানির লোকগুলো ডক্টরের কাছে যায়, হ্যাঁ, হসপিটালে যেয়ে কিন্তু ডক্টরকে বুঝিয়ে বলে যে স্যার আমাদের এই মেডিসিনটা কোয়ালিটি এরকম ভালো, আপনারা হচ্ছে পেশেন্টকে মানে দিলে পেশেন্ট এরকম তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবে বা পেশেন্টের দ্রুত রিকভারি হবে, আমাদের অনেক দ্রুত এই মেডিসিনটা বডিতে কাজ করে, এটা বুঝাই বলবে। কিন্তু ডক্টরকে সরাসরি এটা দিয়ে আসতে পারবে বা কিনতে বলতে পারবে না, সরাসরি কিনতে বলতে পারবে না, বা তার প্রোডাক্ট ওখানে রেখে আসতে পারবে স্যার এই জানেন আপনার কাছে কিনেন, এরকম তো কোনো সিচুয়েশন এখানে নাই। ওরা জাস্ট এটার ভালো দিকটা বুঝিয়ে বলে আসবে। পরে ডক্টর হয়তো বুঝলে সেটা তার কি ইচ্ছা হয় সে প্রেসক্রিপশনে লিখবে, তাছাড়া বা লিখবে না। এটা নর্মালি করাই হয় গুডউইল, মানে সুনাম তৈরি করার জন্য বা প্রোডাক্টের কোয়ালিটিটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই প্রোডাক্টটা একটা পেশেন্ট যদি ব্যবহার করে তাহলে সে কি বেনিফিট পাবে, এটা ডক্টরকে বুঝিয়ে বলে আসে। কিন্তু ডক্টরের কাছে কিন্তু এটা সে সেল করতে পারবে না। তারপরে আছে হচ্ছে টেকনিক্যাল সেলস পিপল। এটা বলেন তো স্যার, একটু মানে একটু গেস করে বলেন যে এটা কি হতে পারে। টেকনিক্যালটা হচ্ছে salespersons who give technical assistance, information and advice to customers before and after the sale. ওরা কি করবে, এখানে ধরেন আমি একটা টিভি কিনতে গেলাম স্যামসাং এর, ধরেন ওখানে যারা সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে না হেল্প করার জন্য কাস্টমারকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ভার্জনগুলো যে বের হয় টিভির, একটা করে আবার হয় না মডেল বের হয় না, যে কোন মডেলের কি সুবিধা অসুবিধা, কোন মডেলটার হচ্ছে গিয়ে কেমন কোয়ালিটি, এগুলো বুঝিয়ে বললো। হ্যাঁ, ফিচার সম্পর্কে বিক্রির আগে বুঝিয়ে বললো। আবার কি করবে বিক্রির পরে, এটা কিন্তু আবার বলছে আফটার দ্য সেল অলসো। ঠিক আছে, বিক্রির পরে ধরেন সে কিনে ফেললো, এখন সে বুঝে না এইটা হচ্ছে সে কিভাবে ইনস্টল করবে সিস্টেমটা। হ্যাঁ, যেমন স্মার্ট টিভিতে অনেক কিছু ইনস্টল করতে হয় বা অ্যাড করে নিতে হয়, নেট কানেক্ট করতে হয়। ঠিক আছে, এটা সে বুঝে না সে কিভাবে করবে। এইটার সাপোর্টটাও সেই টেকনিক্যাল সেলস পিপল বা সেলস পারসন দিবে। হ্যাঁ, এসির ক্ষেত্রে ধরেন বিক্রি করলো, বিক্রির আগে বললো এটার মডেল কি, কেমন কোয়ালিটি, কেমন সার্ভিস দিবে, কি ফিচার্স আছে, সব স্পেসিফিকেশন বলবে। আবার বিক্রির পরেও সে অনেক সময় ইনস্টল করে দিয়ে যায় না বা বলে যায় না কিভাবে ইনস্টল করতে হবে, এরকম। ঠিক, তারপর আছে ট্রেড সেলস পিপল। এটাও হচ্ছে স্যার যে ট্রেড বলতে এটা অর্গানাইজেশনকে বুঝিয়ে বলা। ধরেন এখানে যে হোলসেলার বা রিটেলারকে, আমি কোম্পানির পক্ষ থেকে ধরেন আমি একটা সেলস পারসন বা আমি একটা রিপ্রেজেন্টেটিভ, আমি ওই পাইকারি দোকানি বা হচ্ছে খুচরা দোকানির কাছে যাব এবং ধরেন তাকে বুঝিয়ে বলবো কিভাবে আমার প্রোডাক্টটার সেলস ইনক্রিজ হবে। আমার প্রোডাক্টটা তো তার দোকানে আছে, তার দোকানে কি করলে আমার প্রোডাক্টের সেলসটা বাড়বে।
এটা একটু যদি ডেফিনেশনটা বলি, সেলস পারসনস who help retailers or wholesalers to increase sales by giving them support, displays or promotions. ওই যে কোকা-কোলার কথা বলেছিলাম না, ধরেন আমি কোকা-কোলার রিপ্রেজেন্টেটিভ, মানে আমি কোকা-কোলার হয়ে একটা রিটেল দোকানে গেলাম, যে তাকে বললাম ফ্রিজের ডিসপ্লেটা যদি সে এইভাবে করে, ধরেন ফ্রিজটা যদি দোকানের পেছন দিকে না রেখে সামনের দিকে রাখে এবং কোকগুলো যদি একদম নিচের তাকে না রেখে উপরের তাকে রাখে, তাহলে কোকের সেল বাড়বে। হ্যাঁ, ঠিক আছে স্যার, এটা হচ্ছে ট্রেড সেলস পিপল, মানে তাদের কাজ হচ্ছে এইটা করা। সে যাবে এবং রিটেইলারকে এটা বুঝিয়ে বলবে যে কি করলে কোকের সেলসটা বেড়ে যাবে। আজকে এই পর্যন্তই। আমরা মার্কেটিং এর মেইন টুলসগুলো সম্পর্কে, এদের বৈশিষ্ট্য এবং ধরন, কি কি টাইপ আছে আমরা সব জেনেছি। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ওই যে ইয়ের কথা বলছিলেন, অ্যাসাইনমেন্ট